সবাইকে, সমস্ত ছাত্রছাত্রীদের জানাই শুভেচ্ছা। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিএইচআইসি 110-এর ইউনিট নাম্বার 1। এই আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে যে 1800 শতকে বা মুঘল সাম্রাজ্য যখন পতনের পরবর্তী সময়, ওই সময় ভারতে সমাজ, অর্থনীতি এবং রাজনীতি কিরকম পরিস্থিতি ছিল, এবং সেই সময়টাকে কি আমরা পুরোপুরি ভাবে বলতে পারি যে পুরোপুরি ভাবে সেটা মানে একদম ডিক্লাইনের মানে ধ্বংসের দিকে ছিল না, তখনও তার কিছু পুনরুত্থানের সম্ভাবনা ছিল। কারণ একটা সাম্রাজ্য তো হঠাৎ করে শেষ হয়ে যান, এবং সেই সাম্রাজ্য ধ্বংস হয়ে যাওয়া মানে বা পতন হয়ে যাওয়া মানে ইতিহাসের সমাপ্তি ঘটে, সেরকমও কোনো তার অর্থ হয় না। তাহলে সেই সময় একটা রাজনীতি বা অর্থনীতি বা সমাজের ক্ষেত্রে একটা অবক্ষয় দেখা দিয়েছিল, বা কিছু ক্ষেত্রে উত্থানও হয়েছিল, বা সেই সময় রাজনৈতিক পরিস্থিতি কেমন ছিল, অর্থনীতি কেমন ছিল, হ্যাঁ, সেই সম্পর্কেও একটুখানি আমাদের জানা দরকার। একজন আধুনিক ঐতিহাসিকের মতে 18 শতকে ভারতের ইতিহাস হলো অরাজকতার ইতিহাস। তাহলে এই কেন বলা হচ্ছে অরাজকতার ইতিহাস? কারণ সেই সময় একটা রাজনৈতিক ক্ষেত্রে খুবই একটা অশান্তিপূর্ণ ছিল। কিরকম ছিল, 100 বছর ধরে এই অরাজকতা চলেছিল। 18 শতকের দ্বিতীয়ার্ধে যখন ভাঙনটা কিন্তু দ্রুত গতিতে এগিয়ে চলছিল। এই মতে বিরোধিতাও আছে, যেমন অধ্যাপক সতীক, আমরা এখানে ঐতিহাসিকের মত দিয়ে শুরু করলাম, কারণ এই সময় বিভিন্ন ঐতিহাসিক এই সময় সম্পর্কে বিভিন্ন মত পোষণ করেছে। হ্যাঁ, তাহলে অধ্যাপক সতীশচন্দ্র কিন্তু এক ধরনের মত পোষণ করেছে, 18 শতকের মধ্যভাগ পর্যন্ত মুঘল রাজশক্তি একেবারে নিঃশেষ হয়ে যায়নি। প্রশাসনিক কাঠামো এবং সামরিক শক্তি তখনও প্রায় কিন্তু অটুট ছিল। প্রশাসক ও সেনানায়কদের দক্ষতাও কিন্তু নষ্ট হয়নি। প্রতিভাবান অনেক প্রশাসক ও সেনানায়কদের সাক্ষাৎ কিন্তু তখনও পাওয়া গিয়েছিল। তাহলে পুরোপুরি কিন্তু আমরা এই সময় ডিক্লাইন বলতে পারি না। এছাড়া ভারতের শাসন ব্যবস্থায় কিছু অস্থিরতা দেখাচ্ছিল। এর একটি ছিল হচ্ছে জাগিরদারি সংকট। তাহলে ভারতের শাসন ব্যবস্থায় বেশ কিছু অস্থিরতা দেখা যায়, যেটা এর একটি ছিল হচ্ছে জাগিরদারি সংকট। এই সংকট কিন্তু মুঘলদের শাসন কাঠামোকে দুর্বল করে ফেলেছিল। মোগলের শাসনকালে কেন্দ্রীয় শক্তির সঙ্গে আঞ্চলিক শক্তির দ্বন্দ্ব কিন্তু লেগেই ছিল। মোগলদের শাসনকালে কেন্দ্রীয় শক্তির সঙ্গে আঞ্চলিক শক্তির দ্বন্দ্ব কিন্তু লেগেই ছিল। জাগিরদারি সংকটকে ঘিরে সৈন্যবাহিনী দুর্বল হয়ে পড়লে প্রাদেশিক শাসকরা, যেমন অযোধ্যা, বাংলা, হায়দ্রাবাদ স্বাধীন হয়ে যায়। আনুষ্ঠানিকভাবে এরা মুঘলদের প্রতি আনুগত্য কিন্তু কোনো স্বীকার করেনি, তবে কর দেওয়া কিন্তু এরা বন্ধ করে দিয়েছিল। মারাঠা এবং শিখরা বিদ্রোহ করে স্বাধীন হয়ে যায়। রাজপুত রাজ্যগুলির উপরে মোগল সম্রাটের আর নিয়ন্ত্রণ কিন্তু ছিল না। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে মারাঠা এবং শিখরা বিদ্রোহ করে আস্তে আস্তে তারা মুঘলদের অধীনে ছিল। মারাঠা এবং শিখরা কিন্তু বিদ্রোহ করে তারা স্বাধীন হয়ে যায়। রাজপুত রাজ্যগুলির উপর মোগল সম্রাটদের কিন্তু সেই অর্থে আর কোনো নিয়ন্ত্রণ ছিল না। 1800 শতককে যদি অরাজকতার শতবর্ষ বলা নাও যায়, একথা ঠিক, মুঘল সাম্রাজ্য দ্রুত গতিতে পতনের দিকে এগিয়ে চলেছিল। ইরফান হাবিব মনে করেন এই অবক্ষয়ের প্রধান কারণ হলো কৃষক বিদ্রোহ। তাহলে এই অবক্ষয় প্রধান কারণ কি ছিল? কৃষক বিদ্রোহ। মারাঠা, জাট, শিখ স্বনামী কৃষকরা বিদ্রোহ করে সাম্রাজ্যের পতনকে কিন্তু একদম নিশ্চিত করে দিয়েছিল। এটা ঠিক, মুঘল সাম্রাজ্য কিন্তু সেই সময় দ্রুত গতিতে পতনের দিকে এগিয়ে যাচ্ছিল, এবং ইরফান হাবিব মনে করেন এই অবক্ষয়ের প্রধান কারণ ছিল কৃষক বিদ্রোহ। মারাঠা, জাট, শিখ স্বনামী কৃষকরা বিদ্রোহ করে সাম্রাজ্যের পতনকে কিন্তু নিশ্চিত করে দিয়েছিল। মুঘল সম্রাটের শক্তি এবং সামর্থ্য আগের মতো ছিল না, ব্যয় বেড়েছিল, আয় কমেছিল, সৈন্যবাহিনীর আয়তন কিন্তু হ্রাস পেয়ে গেছিল। তার উপর ছিল বহিঃশক্তির
আঘাতও কিন্তু সেই সময় ছিল। যেমন আমরা জানি এই সময় কিন্তু ইংরেজদের সঙ্গে ফরাসিদের বা একটা কিন্তু দ্বন্দ্ব ক্রমশ চলছিল। তার উপর ছিল বহিঃশক্তির অভিঘাত। ইউরোপের নৌবিদ্যায় পারদর্শী জাতিগুলি পর্তুগিজ, ওলন্দাজ, ইংরেজ ও ফরাসি ভারতে বাণিজ্য করতে এসেছিল। ভারতের উপকূল বরাবর এরা বাণিজ্য করার অধিকার কিন্তু লাভ করেছিল। উপকূলে বাণিজ্য কুঠির ডালে ভারতের উপকূল আস্তে আস্তে কিন্তু ইউরোপীয় নৌবাহিনী, যারা নৌবাহিনী নৌবিদ্যা পারদর্শী জাতিগুলো কি তারা পর্তুগিজ, ওলন্দাজ, ইংরেজ ও ফরাসি ভারতে তারা বাণিজ্য করতে এসেছিল। ভারতের উপকূল বরাবর এরা বাণিজ্য করার কিন্তু অধিকার লাভ করেছিল। উপকূলে বাণিজ্য কুঠির এবং দুর্গ বানিয়ে এরা ব্যবসা করত। এদের ব্যবসার ধরন হলো সশস্ত্র। মুঘলদের দুর্বলতা হলো এদের কি ছিল, তাহলে তাহলে মুঘলদের আমরা কি দেখতে পাচ্ছি, মুঘলদের দুর্বলতা হলো যে এদের একটা আমরা জানি যে এদের দুর্বলতা ছিল হচ্ছে এদের, আচ্ছা, ভারতের উপকূল বরাবর এরা বাণিজ্য করার কিন্তু এদের ব্যবসার ধর্ম সশস্ত্র। মোগলদের দুর্বলতা হলো এদের আদি নিবাস মধ্য এশিয়ায় কিন্তু কোনো সমুদ্র ছিল না, সেজন্য স্থলশক্তির উপরে নির্ভর করে সাম্রাজ্য তারা গঠন করেছিল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে তারা যে জায়গা থেকে তারা এসেছিল, হ্যাঁ, তাহলে সেই জায়গাটা আমরা কি দেখতে পাচ্ছি, তাদের কিন্তু সেই অর্থে তারা স্থলশক্তি ছিল না। তাহলে স্থলশক্তি যখন ছিল না, তাহলে কি তারা মানে তাদের মধ্যে সে সমুদ্র ছিল না, সেই জন্য স্থলশক্তির উপরে নির্ভর করে কিন্তু তারা সাম্রাজ্য গঠন করেছিল। নৌশক্তির গুরুত্ব কিন্তু তারা উপলব্ধি করতে পারেনি। ভারতের তিন দিকে রয়েছে সমুদ্র, এই সমুদ্রপথে সুরক্ষার জন্য কিন্তু তারা কোন রকম কিন্তু তারা করতে পারেনি। মানে কেন তারা করতে পারেনি, তাহলে সেই অর্থে যদি আমরা দেখি কেন তারা আচ্ছা, এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে কেন তারা করতে আচ্ছা, তখন নৌশক্তির গুরুত্ব উপলব্ধি করতে পারেনি। ভারতের তিন দিকে কিন্তু সমুদ্র রয়েছে, সমুদ্র রয়েছে, এই সমুদ্র পথে সুরক্ষার জন্য তারা কোনো ব্যবস্থা কিন্তু গড়ে তুলতে পারেনি। 17 শতকে গোড়া থেকে ইংরেজরা কি করতো, পশ্চিম উপকূলের বন্দর সুরাটে তারা বাণিজ্য কুঠি কিন্তু স্থাপন করেছিল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে 17 শতকের প্রথম দিকে তারা কোথায় তারা স্থাপন করেছিল, বাণিজ্য কুঠি কিন্তু তারা স্থাপন করে। আচ্ছা, 17 শতকের গোড়া থেকে ইংরেজরা পশ্চিম উপকূলে যে তারা গোড়া থেকে ইংরেজরা পশ্চিম উপকূলে বন্দর সুরাটে বাণিজ্য কুঠি স্থাপন করে তারা বাণিজ্য করতে কিন্তু শুরু করে দিয়েছিল। 1700 শতকে বম্বে, মাদ্রাজ এবং কলকাতায় তাদের কিন্তু তিনটে প্রেসিডেন্সিও স্থাপিত হয়। 18 শতকের 40-এর দশকে ফরাসিদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে কিন্তু তারা জয়লাভ করে। পলাশীর যুদ্ধ থেকে তারা সম্প্রসারণের কিন্তু পথ ধরেছিল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, তারা কিন্তু পলাশী যুদ্ধ থেকে করে তারা কিন্তু সম্প্রসারণের পথ ধরেছিল। কারণ আমরা জানি যে পলাশী যুদ্ধের পরে বণিকের মানদণ্ড রাজদণ্ডে পরিণত হয়েছিল, যেটা পলাশী সম্পর্কে বিখ্যাত একটি উক্তি। পিজে মার্শাল মনে করেছিল 1784 খ্রিস্টাব্দে আগে ব্রিটিশ সরকার পরিকল্পিতভাবে কিন্তু সম্প্রসারণের কথা একেবারেই তারা কিন্তু ভাবেননি। দেশে তখন আমরা কি জানি যে দেশের কর্তৃপক্ষ কোর্ট ও বোর্ড অফ কন্ট্রোলের মধ্যে কিন্তু বিভক্ত ছিল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে কোর্ট এবং বিষয়ের মধ্যে কিন্তু তারা বিভক্ত। তাহলে কাদের মধ্যে বিভাগ ছিল, একটা হচ্ছে কোর্ট আর একটা হচ্ছে বোর্ড অফ কন্ট্রোলের মধ্যে কিন্তু
বিভক্ত ছিল। এদের কেউই বাহ্যত ভারতে ব্রিটিশ সম্প্রসারণে কিন্তু কখনোই আগ্রহ দেখায়নি। কিন্তু কেন দেখায়নি? তাহলে আমরা দেখতে পাবো যে এরা কিন্তু কখনোই সেই অর্থে এরা কিন্তু আগ্রহ দেখায়নি। এবং সেই কেন কারণ তারা এখানে ব্যবসা বাণিজ্যই করতে এসেছিল। এবার সেই ব্যবসা বাণিজ্য যখন তারা করতে এসেছিল, হ্যাঁ, তাহলে সেই সময় কিন্তু তারা এখানে তারা কি করেছিল, ব্যবসা বাণিজ্য করতেই তারা কিন্তু এসেছিল। তারা কিন্তু এখানে সাম্রাজ্য স্থাপনে কিন্তু কোনো ভাবনা নিয়ে তারা আসেনি, কিন্তু ক্রমশ আস্তে আস্তে তারা ভারতবর্ষে কিন্তু তাদের সাম্রাজ্য প্রসারিত করতে থাকে। মার্শালের বক্তব্য হচ্ছে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিষ্ঠা পরিকল্পিত ছিল না, ইংল্যান্ড থেকে তা কখনো পরিচালিত কিন্তু হয়নি। তাহলে আমরা কি বলতে পারছি যে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিষ্ঠা পরিকল্পিত ছিল না, ইংল্যান্ড থেকে কিন্তু তা পরিচালিত হয়নি। ভারতে কোম্পানি কর্মচারীরা কর্তৃপক্ষের সম্মতি না নিয়ে অনেক সময় সিদ্ধান্ত নিয়েছেন, যার ফলে সাম্রাজ্য কিন্তু স্থাপিত হয়েছে। ভারতে কোম্পানি কর্মচারীরা কর্তৃপক্ষের সম্মতি না নিয়ে অনেক সময় সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে কিন্তু সাম্রাজ্য স্থাপিত হয়েছে। মানে ইংল্যান্ডের উচ্চ স্তরে উচ্চ কর্তৃপক্ষের কাছ থেকে কিন্তু অনেক সময় তারা কোম্পানি কোনো বিষয় অনেক বিষয় তারা সিদ্ধান্ত জানতে চায়নি। তবে মার্শাল সচেতন সাম্রাজ্যবাদী সম্প্রসারণের কথা অস্বীকার করলেও 18 শতকের গোড়ার দিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য যে বেড়েছিল তার উল্লেখ করেছেন। মার্শাল মনে করেন ভারতে 18 শতকে এক রাজনৈতিক সংকট তৈরি হয়েছিল, দেশ টুকরো টুকরো হয়েছিল, রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট হয়ে গিয়েছিল। কারণ একটা যখন কেন্দ্রীয় শক্তি সেখানে ধ্বংস হয়, তার মানে কি, তাহলে সেখানে অনেক ছোট ছোট শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছিল। এবং সেই সময় ভারতে 18 শতকে এক রাজনৈতিক সংকট তৈরি হয়েছিল, দেশ টুকরো টুকরো হয়ে গেছিল, রাজনৈতিক স্থিতিশীলতাও নষ্ট হয়েছিল, কেন্দ্র এবং প্রদেশগুলির মধ্যে ব্যবধান তৈরি হয়েছিল, মোগল সাম্রাজ্যের অবক্ষয় কোম্পানির সামনে অভূতপূর্ব, তাহলে মোগল সাম্রাজ্যের যে অবক্ষয় কোম্পানির সামনে অভূতপূর্ব সম্ভাবনার দুয়ার কিন্তু উন্মুক্ত করে দিয়েছিল। ইংল্যান্ডে ভারত সাম্রাজ্য হলো 18 শতকের তাহলে ইংল্যান্ডের যে ভারত সাম্রাজ্য হলো 18 শতকের অরাজকতার ফল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সুযোগটাকে এই যে একটা রাজনৈতিক অস্থিরতা, সেই সুযোগটাকে তারা কাজে লাগিয়ে সাম্রাজ্য গড়ে তুলেছিল। শুধু ইংরেজ কোম্পানি নয়, তাদের তাদের আস্থার কথা কিন্তু কর্তৃপক্ষকে জানিয়ে এখানে সাম্রাজ্য স্থাপনের সম্ভাবনার কথা বলেছিলেন। মানে শুধু ইংরেজ কোম্পানি না, তাদের আগে ডুপ্লেক্স ভারতের অবস্থার কথা তার কর্তৃপক্ষকে জানিয়ে এখানে সাম্রাজ্য স্থাপনের সম্ভাবনার কথা কিন্তু বলেছিলেন। শুধু ইউরোপীয়রা নয়, মারাঠা ও আফগানরা পরিস্থিতির সুযোগ নিয়ে কিন্তু তারা, তাহলে ইউরোপীয় কিন্তু নয়, মারাঠা এবং আফগানরা পরিস্থিতির সুযোগ নিয়ে সাম্রাজ্য স্থাপনে কিন্তু, তাহলে কি শুধু ইউরোপীয় নয়, মারাঠা এবং আফগানরা পরিস্থিতির সুযোগ নিয়ে সাম্রাজ্য স্থাপনের কথা কিন্তু তারা ভেবেছিল। আফগান ও মারাঠারা পরস্পরের সঙ্গে লড়াই করে দুর্বল হয়ে পড়েছিল। তাহলে কি আফগান এবং মারাঠারা পরস্পরের সঙ্গে লড়াই করে কিন্তু তারা দুর্বল হয়ে পড়েছিল। 18 শতকের শেষ দিককার এই শক্তির দ্বন্দ্বে কিন্তু শেষ পর্যন্ত ইংরেজরা জয়ী ছিল। 18 শতকে তাহলে আফগান এবং মারাঠারা কি পরস্পরের সঙ্গে তারা এই সুযোগে সাম্রাজ্য স্থাপন করতে চাইলো, কিন্তু তারা কিন্তু পরস্পরের সঙ্গে লড়াই করে দুর্বল হয়ে পড়েছিল। 18 শতকের শেষ দিককার এই শক্তির দ্বন্দ্বে শেষ পর্যন্ত কিন্তু ইংরেজরা জয়ী হয়, অন্য দুই শক্তি কিন্তু পরাস্ত হয়ে যায়। ইংরেজদের জয়ের পিছনে ছিল তাদের শক্তিশালী নৌবহর, দেশের সরকারের সহযোগিতা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, দেশের সরকারের 18 শতকের শেষ দিককার এই শক্তির দ্বন্দ্বে কিন্তু কি হয়েছিল, শেষ পর্যন্ত ইংরেজদের জয়ী হয় এবং দুই শক্তি মারাঠা এবং আফগানরা তারা কিন্তু পরাস্ত হয়ে যায়। ইংরেজদের জয়ের পিছনে ছিল তাদের শক্তিশালী নৌবহর, দেশের সরকারের সহযোগিতা, তাদের জাতীয়তাবাদ এবং সম্পদ।
তাহলে ইংরেজরা কেন জিতে গেল? তাদের জয়ের পিছনে ছিল তাদের শক্তিশালী নৌবহর, দেশের সরকারের সহযোগিতা, তাদের জাতীয়তাবাদ, উত্তরাধিকারের বিষয়ে বিরোধে হস্তক্ষেপ করে ইংরেজরা কিন্তু প্রকৃত সম্পদের অধিকারী হয়ে বসেছিল। 1800 শতকের শেষ দিকে সি.এ. বেইলি মনে করেন যে কোম্পানির কাজকর্মের পিছনে চালিকা শক্তি ছিল হচ্ছে অর্থ এবং সামরিক সুযোগ সুবিধা চেষ্টা, বাণিজ্য স্বার্থ কিন্তু সেখানে প্রাধান্য পেয়েছিল। এখানে আমরা দেখব এই যে স্থাপন করতে যাচ্ছে তখন কি হলো, এই যে তখন ইউরোপের ব্যক্তিগত বাণিজ্য এবং নবাবদের সঙ্গে বিরোধ লাগলো, কারণ নবাব এখানে যারা বাংলায় তখন নবাবী শাসন ছিল বা শুরু হচ্ছিল ধীরে ধীরে এটা, এবং তার সঙ্গে কিন্তু ইংরেজের একটা ব্যক্তিগত বিরোধিতা কিন্তু তৈরি হয়। 18 শতকে বাংলাদেশে ইউরোপীয় কোম্পানিগুলি ব্যবসা হলো সরকারি ব্যবসা আর কোম্পানি কর্মচারীরা লাইসেন্সারি স্বাধীন বণিক ও বেআইনি বণিকদের বাণিজ্য হলো বেসরকারি ব্যবসা। তাহলে লাইসেন্সারি স্বাধীন বণিক ও বেআইনি বণিকদের বাণিজ্য হলো বেসরকারি ব্যবসা। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা নিয়োগপত্রের সঙ্গে ব্যক্তিগত ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা কি নিয়োগপত্রের সঙ্গে ব্যক্তিগত বাণিজ্য করার অধিকারও কিন্তু তারা পেত। তাদের সঙ্গে কোম্পানির চাকরি সংক্রান্ত যে চুক্তি হতো তাতে বলা হতো কোম্পানির চাকরিতে থাকাকালীন তারা বিনা বাধায় ব্যক্তিগত ব্যবসা করতে পারবে। তাহলে কি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা যারা এখানে নিয়োগ হতো নিয়োগপত্রের সঙ্গে ব্যক্তিগত বাণিজ্য করার অধিকারও তারা পেত। তাদের সঙ্গে কোম্পানির চাকরি সংক্রান্ত যে চুক্তি হতো তাতে বলা হতো কোম্পানির চাকরিতে থাকাকালীন তারা বিনা বাধায় ব্যক্তিগত ব্যবসা করতে পারবে। 18 শতকের শেষ পর্যন্ত কোম্পানির কর্মচারীদের এই অধিকার কিন্তু বজায় ছিল। 18 শতকের শেষ পর্যন্ত কোম্পানির কর্মচারীদের কিন্তু এই অধিকার বজায় ছিল। 60-এর দশকের মাঝামাঝি সময় থেকে এই অধিকারের উপরে নানা বিধিনিষেধ কিন্তু আরোপ করা হয়। তাহলে 60-এর দশকের মাঝামাঝি সময় থেকে এই অধিকারের উপর কিন্তু নানা রকমের বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। ফরাসি ওলন্দাজ এবং দিনেমাররা তাদের কর্মচারীদের এই ব্যক্তিগত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু ব্যক্তিগত বাণিজ্যে কিন্তু অধিকার দিয়েছিল, যেটা কিন্তু পুরোপুরি ভাবে বেআইনি ছিল। দ্রুত অর্থ সঞ্চয় করে দেশে ফিরে সচ্ছল জীবনযাপন করার আশায় তারা বিদেশে চাকরি করতে আসতো। তাহলে এই যুগে শুধু কোম্পানির কর্মচারীরাও নয়, ধর্মযাজক, ডাক্তার, সৈন্যবাহিনী অফিসার সকলেই কিন্তু তারা মানে সেনাবাহিনীর যারা অফিসার তারা কিন্তু সকলেই এখানে ব্যক্তিগত বাণিজ্য করতো এবং হ্যাঁ সেই সঙ্গে ব্যক্তিগত বাণিজ্য করতো। শুধু যে কোম্পানির কর্মচারীরা ছিল তা না, তারা কিন্তু তার সঙ্গে যুক্ত হয়েছিল। কোম্পানি গভর্নর থেকে রাইটার সকলেই ব্যক্তিগত বাণিজ্য করার অধিকার পেত। কোম্পানি কর্মচারীদের বাণিজ্যে ভাগ বসত বলে এরা স্বাধীন বণিক বা বেআইনি বণিক কিন্তু কাউকে পছন্দ করতো না। তাহলে কোম্পানি কর্মচারীদের বাণিজ্যে ভাগ বসত বলে এরা স্বাধীন বণিক বা বেআইনি বণিক কাউকে কিন্তু পছন্দ করতো না। প্রাক ফরাসি যুগে কোম্পানি কর্মচারীদের বেতন কিন্তু খুব কম ছিল। প্রাক ফরাসি যুগে কি হয়েছিল, কোম্পানি কর্মচারীদের বেতন কিন্তু খুবই কম ছিল। এই জন্য কোম্পানি তাদের ব্যক্তিগত বাণিজ্য করার অনুমতি দিয়েছিল। তাহলে এই জন্য কোম্পানি তাদের কিন্তু ব্যক্তিগত বাণিজ্য করার অনুমতি দিয়েছিল। এরা এই দেশে এসে বেশ আড়ম্বরে জীবনযাপন করতো, তারা সব ধরনের বাণিজ্য করতে পারত। শুধু ইউরোপের আমদানি রপ্তানি বাণিজ্য করার অধিকার কিন্তু তাদের ছিল না। এরা এদেশে এসে বেশ আড়ম্বরপূর্ণ জীবনযাপন করত, তারা সব ধরনের বাণিজ্য করতে পারত, শুধু ইউরোপের সঙ্গে আমদানি রপ্তানি বাণিজ্য করার অধিকার তাদের ছিল না। এদেশে বেনিয়ান, গোমস্তা, মুৎসুদ্দি, মুন্সি সব এদেশে বেনিয়ান, গোমস্তা, আমাদের যে ভারতবর্ষে যারা বেনিয়ান, গোমস্তা, মুন্সি এবং সরকারি কর্মচারী মুন্সি ও সরকারকে সহায়তা নিয়ে কোম্পানির কর্মচারীরা তাদের ব্যক্তিগত বাণিজ্য কিন্তু পরিচালনা করত। এদের পুঁজি, ব্যবসায়ী সংগঠন, বুদ্ধি, শ্রম এবং দক্ষতা তারা নিজেদের স্বার্থে ব্যবহার করত। এই বেনিয়ান বা গোমস্তারা কিন্তু সব কাজই করত, ইউরোপীয়রা শুধু তাদের নামটা ব্যবহার করতে গিয়ে লভ্যাংশের ভাগ পেত। তাহলে ইউরোপীয়রা শুধু তাদের নামটা ব্যবহার করতে দিয়ে
তাহলে কি এই বেনিয়ান বা গোমস্তারা সব করতো, কিন্তু ইউরোপীয়রা শুধু তাদের নামটা ব্যবহার করতে দিয়ে লভ্যাংশ কিন্তু ভাগটা তারাই নিয়ে যেত। তার মানে অর্থনৈতিক ক্ষেত্রেও কিন্তু একটা অন্য ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল। পুরো যে অর্থনীতি নষ্ট হয়েছিল তা নয়। তাহলে এখানে ব্রিটিশ সরকার তখন কি করেছে, তারা এখানে ব্যবসার নামে প্রচুর পরিমাণে অর্থ লুণ্ঠন করতো, এবং তার লভ্যাংশটা কিন্তু তারা বেশিটাই নিয়ে যেত। ব্যক্তিগত বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু কিছু ঝুঁকি অবশ্যই, তাহলে ব্যক্তিগত বাণিজ্যের ক্ষেত্রে কিছু ঝুঁকি কিন্তু অবশ্যই ছিল। চড়া সুদ দিয়ে তারা পুঁজি সংগ্রহ করত। ব্যবসা পরিচালনার জন্য এদের এদেশে বেনিয়ান ও গোমস্তাদের তাহলে কি চড়া সুদ দিয়ে তারা পুঁজি সংগ্রহ করত। তাহলে চড়া সুদ দিয়ে তারা কিন্তু পুঁজি সংগ্রহ করত। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি, সব ব্যবসা পরিচালনার জন্য এদেশে বেনিয়ান এবং গোমস্তাদের উপর কিন্তু নির্ভর করতে হতো। এদেশে সর্বত্র সবসময় শান্তি থাকবে তা না, এশীয় দেশগুলিতে নানা রকমের অশান্তি কিন্তু দেখা দিত। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে এখানে সবসময় যে শান্তি হতো তা কিন্তু নয়। এখানে অনেক সময় কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু অশান্তিও দেখা দিত। এই কেন তাহলে এশীয় দেশগুলিতে নানা অশান্তি দেখা দিত, এর জন্য ব্যবসায় কিন্তু খুব ক্ষতি হতো। এসব ঝুঁকি থাকা সত্ত্বেও ইউরোপীয়রা এই বাণিজ্যে আগ্রহ দেখাতো, হ্যাঁ, কারণ এতে তাদের লাভের পরিমাণ কিন্তু অনেকটাই তাহলে এখানে কি দেখা, মানে এতে তাদের লাভের পরিমাণ কিন্তু অনেকটাই লাভের পরিমাণ কিন্তু ছিল খুব বেশি। সাধারণভাবে অন্তর্বাণিজ্যে লাভের পরিমাণ দাঁড়াতো 20 থেকে, তাহলে সাধারণভাবে অন্তর্বাণিজ্যে লাভের পরিমাণ দাঁড়াতো 20 থেকে 30%। লবণ, তামাক, সুপারির মতো পণ্যের বাণিজ্যে লাভের পরিমাণ তাহলে আরেকটা আমরা কি দেখতে পাচ্ছি, যে লবণ ইত্যাদি বাণিজ্যের ক্ষেত্রে লবণ, তামাক, সুপারির মতো পণ্যের বাণিজ্যে লাভের পরিমাণ দাঁড়াতো প্রায় তোমার 75%। ইংরেজ এবং ওলন্দাজরা পারস্যের সঙ্গে যে বাণিজ্য করতো তাতে তাদের লাভ হতো 50 থেকে 60%। এই বাণিজ্য পরিচালনা করা হতো চার ভাবে: বাংলার অভ্যন্তরীণ বাণিজ্য, তারপরে হচ্ছে আন্তঃপ্রাদেশিক এবং উপকূল বাণিজ্য, এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য এবং ইউরোপের সঙ্গে বাণিজ্য। এছাড়া হচ্ছে ইউরোপের সঙ্গে বাণিজ্য ছিল হচ্ছে গোপন বাণিজ্য, এবং এর পরিমাণ ছিল হচ্ছে খুবই কম। তাহলে ইউরোপের সঙ্গে যে বাণিজ্য ছিল হচ্ছে গোপন বাণিজ্য, এবং এর পরিমাণটা কিন্তু ছিল খুবই কম। প্রাক ফরাসি যুগে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা এ দেশের অভ্যন্তরীণ বাণিজ্যে কিন্তু তাহলে প্রাক ফরাসি যুগে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা এদেশে অভ্যন্তরীণ বাণিজ্যে কিন্তু অংশ নিত। এদেশে পণ্য কিনে এদেশে বিক্রি করে এরা কিন্তু লাভবান হতো। তাহলে মানে এদেশে পণ্য কিনে এদেশে বিক্রি করে তারা কিন্তু লাভবান হতো। তাদের ব্যক্তিগত বাণিজ্যের জন্য কোম্পানির দস্তক ব্যবহার করে সরকারের তারা শুল্ক কিন্তু তারা ফাঁকি দিত। তাহলে কি তারা কি করতো, হ্যাঁ, ব্যক্তিগত তারা ব্যক্তিগত বাণিজ্য কি করতো, তারা তারা ব্যক্তিগত এই ব্যক্তিগত বাণিজ্যের জন্য কোম্পানি ছাড়পত্র ব্যবহার করে সরকারের শুল্ক তারা ফাঁকি দিত। এদের সঙ্গে অসম প্রতিদ্বন্দ্বিতায় ক্ষতিগ্রস্ত হতো এদেশের বণিকরা। তাদের শুল্ক দিয়ে বাণিজ্য করতে হতো। আরো অসুবিধা ছিল, বাংলার শাসক গোষ্ঠী কয়েকটি পণ্যে একচেটিয়া বাণিজ্য করে অর্থ সংগ্রহ করত। এই বাণিজ্যে কোম্পানির কর্মচারীরা অংশ নিলে রাজশক্তির সঙ্গে তাদের কিন্তু বিরোধ বেঁধে যেত। সবচেয়ে বিরোধ বাধ্য লবণের ব্যবসা নিয়ে। নবাব দরবারে নগদ অর্থ দিয়ে তাদের বিরোধ মিটিয়ে নিতে হতো। পলাশীর উত্তরকালে কোম্পানির কর্মচারীরা বাংলার বাণিজ্য একচেটিয়া করে নেওয়ার চেষ্টা করেছিল। তাদের অভ্যন্তরীণ বাণিজ্য কুক্ষিগত করার চেষ্টা নবাবের অধিকারের উপরে কিন্তু আঘাত হিসাবে নেমে এসেছিল। তারা সব ধরনের পণ্যের উপরে একচেটিয়া নিয়ন্ত্রণ স্থাপন করেছে। নবাবের কর্মচারীরা বাধা দেওয়ার চেষ্টা করলে পর তাদের সঙ্গে কিন্তু সংঘর্ষ বেঁধে যেত।
কোম্পানির কর্মচারীরা বল প্রয়োগ করে তাদের পণ্য সংগ্রহ করত, উৎপাদকদের কম দামে দিত, আবার তাদের পণ্য কিন্তু বেশি দামে বিক্রি করার চেষ্টাও কিন্তু তারা করত। মীর কাসিমের আমলে কোম্পানির কর্মচারীরা 400 থেকে 500 ফ্যাক্টরি বানিয়ে ব্যবসা করত। নবাবের দাবি অনুযায়ী তারা 9% শুল্ক দিতে চায়নি, যখন শুল্কের হার ছিল 25%। মানে কতখানি তারা ভারতবর্ষ বা আমাদেরকে তারা অর্থের দিক থেকে তারা কতখানি ঠকিয়েছিল। নবাব বাংলার অভ্যন্তরে শুল্ক তুলে দিলে কোম্পানি তার বিরুদ্ধে কিন্তু যুদ্ধ ঘোষণা করেছিল। কোম্পানির ডিরেক্টর সবার চিঠিপত্রে এই বাণিজ্যের আপত্তিকর দিকগুলি উল্লেখ করা হয়েছে। তার মানে কি, কোম্পানি ডিরেক্টর সভা চিঠিপত্রে এই বাণিজ্যের আপত্তিকর দিকগুলি উল্লেখ করা হয়েছে। কয়েকটি চিঠিতে ডিরেক্টর সভা এই ব্যক্তিগত বাণিজ্য নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছিল। এই ব্যক্তিগত বাণিজ্যের জন্য কোম্পানির মতে দেশে জিনিসপত্রের দাম কিন্তু খুব বেড়েছিল। বাণিজ্যের অবাধ মুক্ত পরিবেশ পূর্ণ হয়েছিল। কোম্পানি কর্মচারীরা অন্য কোম্পানি কর্মচারীদের সঙ্গে সহযোগিতায় তাদের বাণিজ্য পরিচালনা করত। কর্মচারীদের বাণিজ্য কোম্পানি সরকারি বাণিজ্যের ক্ষতির কারণ হতো। অনেক সময় কোম্পানি পুঁজি ব্যবহার করে কর্মচারীরা কিন্তু ব্যবসা করত। তাহলে কর্মচারীদের বাণিজ্য কোম্পানি সরকারি বাণিজ্যে ক্ষতির কারণ হতো। অনেক সময় কোম্পানির পুঁজি ব্যবহার করে কর্মচারীরা কিন্তু ব্যবসা করত। পূর্ব এবং পশ্চিম ভারতের অনেকগুলি বন্দরের সঙ্গে কিন্তু এরা ব্যবসা করেছিল। পূর্ব ও পশ্চিমাঞ্চলে তাহলে পূর্ব এবং পশ্চিমাঞ্চলের দেশগুলির সঙ্গে কিন্তু কোম্পানির কর্মচারীদের কিন্তু বাণিজ্য তাহলে আমরা কি বলছি, তাহলে পূর্ব এবং পশ্চিমাঞ্চলে কোম্পানির কর্মচারীদের সঙ্গে কিন্তু এদের দেশগুলির সঙ্গে কোম্পানির কর্মচারীদের কিন্তু বাণিজ্য ছিল। কোম্পানির কর্মচারীরা ইউরোপের বাণিজ্যের তাহলে কোম্পানির কর্মচারীরা ইউরোপের সঙ্গে বাণিজ্য করার অধিকার ছিল না। এই বাণিজ্য কিন্তু ছিল কোম্পানির একচেটিয়া অধিকার। কিন্তু কোম্পানির জাহাজের ক্যাপ্টেনদের মাধ্যমে তারা কিছু পণ্য কিন্তু ইউরোপে পাঠিয়ে দিত। এদেশের অর্থনীতির উপরে কোম্পানির কর্মচারীদের বাণিজ্যে কিন্তু প্রভাব পড়েছিল। জাহাজ পরিবহন, সরকারি ঋণপত্র, ব্যাংকিং, তারপর হচ্ছে বীমা এবং এক্সচেঞ্জ, এদের দ্বারা অনেকখানি প্রভাবিত ছিল। লবণ, সুপারি, তামাক, চুন সব পণ্যে কর্মচারীরা কিন্তু একচেটিয়া নিয়ন্ত্রণ স্থাপন করলে জিনিসের দাম বেড়েছিল। বাংলায় বাণিজ্যের একটা বড় অংশ ইউরোপীয়দের হাতে কিন্তু চলে যায়। অনেকে মনে করেন কর্মচারীদের বাণিজ্যের জন্য বাংলার আন্তঃপ্রাদেশিক বাণিজ্য কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। যেসব বণিক ভারতের বিভিন্ন প্রদেশ থেকে বাংলায় বাণিজ্য করতে আসতো তাদের কিন্তু বাণিজ্য পূর্ণ হয়, তাদের বাংলায় আসা কিন্তু কমে যায়। ইংরেজ ঐতিহাসিকেরা মনে করেন কোম্পানির কর্মচারীদের বাণিজ্যের জন্য চাহিদা বেড়েছিল, উৎপাদন বেড়েছিল, বর্ধিত কর্মসংস্থানের কিন্তু ব্যবস্থা হয়েছিল। অন্য যেসব তথ্য পাওয়া যায় তা থেকে বলা যায় যে কর্মচারীদের ব্যক্তিগত বাণিজ্যের জন্য শ্রমিকদের কিন্তু মজুরি কমেছিল। কর্মচারীরা জাহাজ পরিবহন, ব্যাংকিং ও বীমার কাজে আগ্রহ দেখিয়েছিল। এসব ক্ষেত্রে তাদের প্রাধান্য স্থাপিত হয়। আভ্যন্তরীণ বাণিজ্যের স্বাধীনতা যে খানিকটা ক্ষুণ্ণ ছিল তাতে কিন্তু সন্দেহ নেই। 17 শতকের মধ্যভাগ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাদেশে বার্ষিক 3,000 টাকার বিনিময়ে বিনা শুল্কে বাণিজ্য করত। তারা দাবি করেছিল বাংলার গভর্নর শাহজাহান পুত্র শাহ সুজা তাদের এই বিনা শুল্কে বাণিজ্যের অধিকার দিয়েছিলেন। তারা নবাবের কোনো নিশান বা আদেশ কিন্তু দেখাতে পারেনি। তারা উল্টে বলেছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাদেশে বার্ষিক 3,000 টাকা বিনিময়ে তারা কিন্তু বিনা শুল্কে বাণিজ্য করেছিল। তারা দাবি করেছিল যে বাংলার গভর্নর শাহজাহান পুত্র শাহ সুজা তাদের বিনা শুল্কে বাণিজ্যের অধিকার দিয়েছিলেন, কিন্তু তারা নবাবের আদেশের কিন্তু কোনো কপি তারা দেখাতে পারেনি। এই পটভূমিকায় তারা 1717 খ্রিস্টাব্দে সম্রাট ফারুক শিয়ারের কাছ থেকে একটি বাদশাহী ফরমান আদায় করেছিল। এই ফরমানে সম্রাট ফারুক শিয়ার ইংরেজ কোম্পানিকে সারা ভারতে বাণিজ্যের জন্য কয়েকটি কিন্তু সুযোগ সুবিধা দিয়েছিলেন। কয়েকটি সুযোগ সুবিধা দেওয়া হয় বাংলা বাণিজ্যের ক্ষেত্রে। বাংলার সম্রাট
ইংরেজদের বার্ষিক ৩,০০০ টাকার বিনিময়ে বিনা শুল্কে বাণিজ্যের অধিকার দেন। কলকাতার পাশে ৩৮ খানি গ্রাম কেনার অধিকার দেন। মুদ্রা সংক্রান্ত কয়েকটি কিন্তু অধিকার দেওয়া হয়। এই সময় বাংলায় নবাব ছিলেন মুর্শিদ কুলি খান। তিনি ইংরেজদের বিনা শুল্কে বাণিজ্যের অধিকার মেনে নিয়েছিলেন। সম্রাটের আদেশে বিরোধিতা করার কথা তিনি কিন্তু ভাবেননি। তবে তিনি শুল্ক সংক্রান্ত যে অনুচ্ছেদটি ব্যাখ্যা দিয়েছিলেন তা হলো ইংরেজদের আমদানি রপ্তানি বাণিজ্যের জন্য শুল্কের ছাড় রয়েছে, কিন্তু কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু এই ছাড় দেওয়া হয়নি। কোম্পানি বাণিজ্যের মধ্যে কোম্পানির আহ কর্মচারীদের মানে কি কোম্পানি বাণিজ্যের মধ্যে কোম্পানির কর্মচারীদের আমরা আহ আহ কোম্পানির যে কর্মচারীদের কোম্পানি বাণিজ্যের মধ্যে কোম্পানির কর্মচারীদের কিন্তু বাণিজ্য কখনোই কিন্তু করতো না, কিন্তু তারা কিন্তু সেটা জোর জবরদস্তি করে কিন্তু তারা আদায় করে নিয়েছিল। কিন্তু তারা কিন্তু তার সঠিক প্রমাণপত্র কিন্তু দেখাতে পারেনি। তার মানে কি বাণিজ্য তো এখানে কখনোই পড়ে না। তাহলে ফার্মান এ সম্পর্কে কিন্তু স্পষ্টভাবে কিছু উল্লেখ করা হয়নি, অস্পষ্টতাও ছিল। মুর্শিদ কুলি কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত বাণিজ্যের জন্য কিন্তু শুল্ক দাবি করেন। কোম্পানির উকিলকে আটক করে তিনি অর্থ আদায় করেন। বাংলার নবাবরা মুর্শিদ কুলি থেকে সিরাজদৌল্লা সকলে এই অবস্থানে অনড় ছিলেন। তারা সকলে কোনো না কোনো সময় ব্যক্তিগত বাণিজ্যের উপরে শুল্ক দাবি করেছেন। গভর্নরের দস্তক কর্মচারীদের পণ্যের সঙ্গে থাকা সত্ত্বেও তা কিন্তু তারা আটক করেছেন। আলীবর্দী এবং সিরাজ কিন্তু একই নীতি অনুসরণ করেছেন। সুজাউদ্দিন খান ও আলীবর্দী কোম্পানির বাণিজ্য বন্ধ করে কিন্তু অর্থ আদায় করেছেন। সিরাজ বাণিজ্য শুল্ক খাতে ৩ কোটি টাকা কিন্তু দাবি করেছিলেন। তাদের বক্তব্য হলো কোম্পানির কর্মচারীদের বাণিজ্য শুল্ক খাতে তারা ৩ কোটি টাকা তাদের পাওনা হয়েছে। পলাশী যুদ্ধের আগে তিনি কিন্তু এই অর্থ দাবি করেন। কোম্পানি কর্তৃপক্ষ তার দাবি অনুযায়ী অর্থ দিতে রাজি না হওয়ায় তিনি কলকাতা আক্রমণের আগে তাদের কাশিমবাজার কুঠি আক্রমণ করে দখল করে নিয়েছিলেন। কোম্পানি কর্মচারীদের বিনা শুল্কে ব্যক্তিগত বাণিজ্য কোম্পানি ও বাংলা নবাবদের মধ্যে বিরোধের এক বড় কারণ হয়ে দাঁড়িয়েছিল। কোম্পানির কর্মচারীরা শুধু নবাবের প্রাপ্য শুল্ক ফাঁকি দিত তা কিন্তু নয়, কোম্পানির দস্তকের অপব্যবহার করত। এই দস্তকের অপব্যবহার নিয়ে কিন্তু পরবর্তীকালে বাংলার নবাবদের সঙ্গে ইংরেজদের বিরোধিতা শুরু হয় এবং যার পরিণতি আমরা হিসেবে দেখতে পারি ১৭৫৭ খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধ। পলাশীর যুদ্ধের পরে কোম্পানির দস্তক তারা এদেশের বণিকদের কাছে বিক্রি করে নবাবের শুল্ক ফাঁকির ব্যবস্থা করে দিত। পলাশী যুদ্ধের পর এই ব্যক্তিগত বাণিজ্যের সঙ্গে নতুন মাত্রা কিন্তু যোগ হয়েছিল। কোম্পানির কর্মচারীরা বাংলার আভ্যন্তরীণ বাণিজ্য কুক্ষিগত করার কিন্তু চেষ্টা করেছিল। শুধু যে নবাবের শুল্ক নষ্ট হয়েছিল তা নয়, এদেশের বণিকরাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল। উৎপাদক ও ক্রেতা উভয় ক্ষতিগ্রস্ত হয়। শুরু হয়েছিল জবরদস্তি একচেটিয়া বাণিজ্যের যুগ। নবাব ও মীর কাসিমের সঙ্গে ইংরেজদের বিরোধের কারণ কিন্তু এটাই ছিল। ১৭৬০ খ্রিস্টাব্দের গোড়ার দিকে ক্লাইভ কিন্তু দেশে ফিরে যান। ওই বছর ২৭শে সেপ্টেম্বর বাংলায় এক রাজনৈতিক পালাবদল ঘটে যায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে এক গোপন চুক্তি করে মীর জাফরের জামাতা মীর কাসিম কিন্তু বাংলার নবাব হয়ে বসেন। মীর জাফরের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছিল। ওলন্দাজদের সঙ্গে ষড়যন্ত্র এবং সম্রাট শাহ আলমের সঙ্গে কিন্তু পথচালাপের অভিযোগ ছিল। মীর জাফরের পদচ্যুতির আসল কারণ ছিল কোম্পানির আর্থিক সংকট। কোম্পানির বাণিজ্য, শাসন এবং সামরিক খাতে কিন্তু ব্যয় অনেকখানি বেড়ে গিয়েছিল। মীর জাফর যোগ্য এবং দক্ষ শাসক ছিলেন না। কোম্পানির ক্রমবর্ধমান আর্থিক দাবি কিন্তু তিনি মেটাতে পারেননি। কোম্পানি ধরেই নিয়েছিল যে দক্ষ প্রশাসক মীর কাসিম কোম্পানির প্রতি অনুগত থেকে তার আর্থিক দাবি মেটাতে পারবেন। কোম্পানিকে কি করা হলো, কোম্পানিকে বর্ধমান
কোম্পানিকে বর্ধমান এবং বর্ধমান, মেদিনীপুর এবং চট্টগ্রামের রাজত্বের একটা অংশ তাদেরকে, তাহলে কোম্পানিকে কি করা হলো, কোম্পানিকে বর্ধমান, মেদিনীপুর ও চট্টগ্রামে রাজস্বের অধিকার, নবাব কোম্পানিকে বর্ধমান, মেদিনীপুর ও চট্টগ্রামের রাজস্বের অধিকার দেন। শ্রীহট্টে চুনের ব্যবসায় ইংরেজদের অংশগ্রহণের অধিকার তিনি মেনে নেন। নবাব ইংরেজদের বন্ধু হবেন বলে প্রতিশ্রুতি দেন। ইংরেজরা তাকে রক্ষার কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল। নবাব ইংরেজ কোম্পানির সঙ্গে চুক্তি শর্ত অনুযায়ী তাদের অর্থনৈতিক দাবিগুলি মেটানোর চেষ্টা করেন। ভূমি রাজস্বের উপরে ৭৪ লক্ষ টাকা আবয় বসে তিনি রাষ্ট্রের আয় বাড়িয়েছিলেন। অর্থ পেয়ে কোম্পানি খুশি ছিল। নবাবের শাসন ব্যাপারে কোম্পানি কিন্তু হস্তক্ষেপ করতে চায়নি। গভর্নর ভ্যান্সিটার নবাবের সঙ্গে সহযোগিতার নীতি কিন্তু অনুসরণ করেন, কিন্তু মাত্র ৩ বছরের মধ্যে কতকগুলি বিষয় নিয়ে নবাবের সঙ্গে কোম্পানির বিরোধ শুরু হয়ে যায়, যার পরিণতি হলো নবাবের পদচ্যুতি এবং মির্জাপুরের পুনরায় সিংহাসন লাভ। ডলওয়েল এবং নন্দলাল চ্যাটার্জির এবং নবাব মীর কাসিমের সঙ্গে ইংরেজদের বিরোধের দুটি কারণের কথা উল্লেখ করেছেন, যেটা হলো নবাবের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা এবং অপরটি হলো আভ্যন্তরীণ বিরোধের সমস্যা। এই ক্ষেত্রে ডলওয়েল মনে করেছিলেন যে আভ্যন্তরীণ আহ বাণিজ্য সমস্যা বিরোধের আসল কারণ হলো নবাব মীর কাসিম নিজেকে স্বাধীন সার্বভৌম নবাব হিসাবে প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন, যেটা ইংরেজ সরকার একেবারেই পছন্দ করেনি। ইংরেজ কোম্পানি ও নবাবের স্বার্থের মধ্যে সংঘাত দেখা দিয়েছিল। ইংরেজরা এমন সব সুযোগ সুবিধা দাবি করেছিল যার সঙ্গে নবাবের স্বাধীন অস্তিত্বের সংঘাত ছিল অবশ্যম্ভাবী। ডলওয়েল ও নন্দলাল চ্যাটার্জি উভয় জোর দিয়ে লিখেছেন যে নবাব ইংরেজ অধীনতা থেকে নিজেকে মুক্ত করার প্রয়াস চালিয়েছিলেন। অধ্যাপক বিনয় চৌধুরী লিখেছিলেন যে নবাবের উপরে ইংরেজ কোম্পানির নিয়ন্ত্রণ ছিল না, সুতরাং মুক্ত করার কোনো প্রশ্নই ওঠে না। গভর্নর ভেরেলস মীর কাসিম ইংরেজ বিরোধের কারণগুলিকে দুভাগে ভাগ করেছেন, তাৎক্ষণিক এবং আসল কারণ। তাৎক্ষণিক কারণ হলো অভ্যন্তরীণ বাণিজ্য সমস্যা, আসল কারণ হলো নবাবের উচ্চাকাঙ্ক্ষা। সমকালীন পর্যবেক্ষকরা কোম্পানির স্বার্থ ও কোম্পানির কর্মচারীদের স্বার্থকে কিন্তু তারা মিশিয়ে ফেলেছেন। মীর কাসিম কখনো কোম্পানির স্বার্থকে আঘাত করেননি। তিনি তাদের যেসব বাণিজ্যিক অধিকার দিয়েছিলেন তার সমস্তই অটুট ছিল। নবাব কোম্পানির কর্মচারীদের অভ্যন্তরীণ বাণিজ্য কুক্ষিগত করার পরিকল্পনা বিরোধিতা করেন। নবাবের এই কাজকে কোম্পানির স্বার্থ বিরোধী কাজ বলে চালানো হয়। বেরেলস তার রচনায় কিন্তু এই সত্যকে স্বীকার করেছিলেন। হ্যাঁ, তার মানে কি দেখা যাচ্ছে যে এই যে নবাবের সঙ্গে যে স্বার্থের সংঘাত, সেখানে যখনই নবাব নিজেকে স্বাধীন প্রমাণ করতে যাচ্ছে তখনই কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেখানে তাকে বাধা দিয়েছে। ভেরেস্টাল নবাবের রাজনৈতিক উদ্দেশ্যে, তাহলে ভেরেস্টাল নবাবের এখানে রাজনৈতিক উদ্দেশ্যের কথা উল্লেখ করেছে। ইংরেজ বিরোধী মনোভাব থেকে তিনি প্রশাসনিক সংস্কার প্রবর্তন করেছেন। ইংরেজ বন্ধু রামনারায়ণকে তিনি বিহারে ডেপুটি গভর্নরের পদ থেকে অপসারিত করেছেন। নবাবের অর্থের প্রয়োজন ছিল। রামনারায়ণ তার অর্থ সংগ্রহ পরিকল্পনায় বাধা দেন। রাজস্বের হিসাব তিনি পেশ করেননি। তিনি ইংরেজ সৈন্যবাহিনীর উপরে কিন্তু নির্ভর করে চলতেন। এসব কারণে নবাব তাকে পদচ্যুত করেছেন। নবাব সৈন্যবাহিনী সংস্কার করে তাকে শক্তিশালী করে গড়ে তোলেন। বেরেস্টাল ধরে নেন স্বাধীন হওয়ার জন্য নবাব সামরিক সংস্কার কিন্তু প্রবর্তন করেছেন। ইংরেজ কোম্পানির সঙ্গে নবাবের যে চুক্তি হয়েছিল তাতে নবাবের এই অধিকার কিন্তু অক্ষুণ্ণ ছিল। নবাব সৈন্যবাহিনী পুনর্গঠন করলেও ইংরেজ শক্তি ধ্বংসসাধনের কাজে কিন্তু তা কখনোই ব্যবহার করেননি। এরকম কোনো ইচ্ছা তার থাকলে তিনি নেপালে আক্রমণ করে অনর্থক শক্তি ক্ষয় করতেন না। ইংরেজ সৈন্যবাহিনী ৩ জন পদস্থ অফিসার এলিস, কার্নাক এবং কুট নবাব মীর কাসিমের বিরোধী ছিলেন। আভ্যন্তরীণ বাণিজ্য নিয়ে বিরোধ শুরু হলে নবাবের ইংরেজ বিরোধিতার কথা কিন্তু প্রচার করা হয়। অধ্যাপক বিনয় চৌধুরী জানিয়েছেন যে ইংরেজদের সঙ্গে নবাবের বিরোধের প্রকৃত কারণ হলো আভ্যন্তরীণ বাণিজ্য। কোম্পানি বা সমস্ত কর্মচারী এই আভ্যন্তরীণ বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিল। কোম্পানির কর্মচারীরা বিনা শুল্কে কিন্তু
বাংলায় বাণিজ্য করত। এটা শুধু শুল্কহীন বাণিজ্য ছিল না, এর সঙ্গে যুক্ত ছিল হচ্ছে অত্যাচার এবং উৎপীড়ন। নবাব ভ্যান্সিটাটকে জানিয়েছিলেন যে কোম্পানির কর্মচারীরা জোর জবরদস্তি করে বাংলায় কিন্তু বাণিজ্য করে। 4 টাকা দামের পণ্য 1 টাকায় কেনে, আবার 1 টাকা দামের পণ্য জোর করে কিন্তু তারা 5 টাকায় বিক্রি করে। বিনা শুল্কে বাণিজ্যের জন্য নবাবের বার্ষিক ক্ষতির পরিমাণ দাঁড়ায় বার্ষিক 25 লক্ষ টাকা। অভ্যন্তরীণ বিনা শুল্কে বাণিজ্যের সঙ্গে নবাবের এখতিয়ার এবং সার্বভৌমত্বের প্রশ্নটিও কিন্তু জড়িত হয়ে পড়েছিল। ইংরেজ বণিকরা নবাবের কর্তৃত্ব স্বীকার করত না, নবাবের কর্মচারীরা কোনো বিরোধে হস্তক্ষেপ করতে গেলে তাদের অসম্মান করা হতো। ইংরেজ কর্মচারীরা তাদের বন্দী করে কিন্তু দৈহিক নির্যাতনও করত। গভর্নর ভ্যান্সিটাট এবং কাউন্সিলের সদস্য হেস্টিংস নবাবের অভিযোগগুলি কিন্তু বাতিল করেননি। তারা 1762 খ্রিস্টাব্দে মুঙ্গেরে গিয়ে নবাবের সঙ্গে একটি শুল্ক সংক্রান্ত চুক্তি করেছিলেন। গভর্নর নবাবের সঙ্গে এই চুক্তি শর্তে চুক্তি করেছিলেন যে কোম্পানির কর্মচারীরা নবাবকে 9% শুল্ক দেবেন। তখন বাংলায় কিন্তু বাণিজ্য শুল্কের হার ছিল 25%। নবাবের স্বাক্ষরিত দস্তর শুধুমাত্র কিন্তু গ্রাহ্য হবে। গভর্নর ভ্যান্সিটাট মনে করেন যে তার স্বাক্ষরিত চুক্তি ইংরেজ বণিকরা মেনে নেবে, নবাবকে শুল্ক দেবে, নবাবের এখতিয়ারও কিন্তু মানা হবে। ইংরেজ কর্মচারীরা নবাবকে কিছু শুল্ক দিতে কিন্তু তারা রাজি ছিল, কিন্তু নবাবের অধিকার এবং এখতিয়ার মানতে রাজি হয়নি। কলকাতা কাউন্সিল এই মুঙ্গের চুক্তির বিরোধিতা করে কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছিল। নবাব প্রত্যুত্তরে বাংলার অভ্যন্তরীণ শুল্ক তুলে দেন, বাংলায় বাণিজ্য শুল্ক মুক্ত বলে ঘোষণা করেন। পরীক্ষামূলকভাবে 2 বছরের জন্য তিনি শুল্ক তুলে দিয়েছিলেন। এর ফলে ইংরেজদের একচেটিয়া সুবিধাজনক বাণিজ্য নষ্ট হয়ে যায়। বাংলার বাজার ও বাণিজ্য প্রতিযোগিতামূলক হয়ে উঠেছিল। ইংরেজরা বলেছিল এই অভ্যন্তরীণ বাণিজ্য শুল্ক তুলে দেওয়ার অধিকার কিন্তু নবাবের নেই। দিল্লির বাদশাহ একমাত্র এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের অধিকারী। 1763 খ্রিস্টাব্দে অ্যামিয়াট এবং হে নবাব মুঙ্গেরে গেছিলেন, কিন্তু আলোচনা ছিল হচ্ছে নিষ্ফল। অভ্যন্তরীণ শুল্কহীন বাণিজ্য এই বিরোধের কারণ বলে কোম্পানি কার্যত স্বীকার করে নিয়েছিল। ক্লাইভ পরবর্তীকালে একখানি চিঠিতে ডিরেক্টর সভাকে এই কথা জানিয়েছিলেন। তাহলে মোটামুটি ভাবে আমরা দেখতে পাচ্ছি যে এরা ভারতে এসেছিল কিন্তু বাণিজ্যের উদ্দেশ্য নিয়ে, কিন্তু বাণিজ্যের উদ্দেশ্য নিয়ে তাদের কিন্তু ক্রমশ আমাদের এই দেশের অভ্যন্তরীণ অস্থিরতার সুযোগ নিয়ে ধীরে ধীরে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের বাণিজ্য সম্প্রসারণ করে, এবং অন্য যে ইউরোপীয় কোম্পানিগুলি এখানে এসেছিল বাণিজ্য করতে তাদেরকেও তারা ধীরে ধীরে বিভিন্ন পন্থায় তাদেরকে সরিয়ে দেয়। যেমন ওলন্দাজরাও ছিল, ডাচ ছিল, পর্তুগিজরাও ছিল, এবং ফরাসিরা এখানে এসেছিল বাণিজ্য করতে, এবং ফরাসিদের সঙ্গে কিন্তু তাদের একটা ইন্দো ফরাসি দ্বন্দ্ব বলে কিন্তু আমরা একটি অধ্যায় জানি আছে। সেই যেখানে সন্ধির মাধ্যমে পরবর্তীকালে কিন্তু ফরাসিরাও এখান থেকে তারাও কিন্তু এখান থেকে বাণিজ্য তারা গুটিয়ে নিয়ে যায়, কারণ তাদের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদের সঙ্গে প্রত্যেকের সঙ্গে মানে প্রত্যেকে তাদের বাণিজ্যিক এখান থেকে তাদেরকে সরিয়ে দিয়েছিল বিভিন্ন রকমের দ্বন্দ্বের মাধ্যমে। যেভাবে ইংরেজরা বাংলায় বাণিজ্য করে যাচ্ছে, শুধু নবাবের কিন্তু আর্থিক ক্ষতি হয়নি, তারা তাদের সার্বভৌম অধিকার ক্ষতিগ্রস্ত হয়েছিল, কারণ তারা সবসময় নবাবকে অধিকারটা দিচ্ছিল না। কোম্পানির দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন ঘটেছিল, কোম্পানির কর্মচারীরা ধরেই নিয়েছিল বাংলার আসল ক্ষমতা চলে এসেছে তাদের হাতে, নামমাত্র একজন নবাব আছে। ওয়াটস কোম্পানি হাতে ক্ষমতা তুলে নেওয়া কিন্তু প্রস্তাব করেছিলেন। একজন দুর্বল নবাব কোম্পানির স্বার্থের অনুকূল ছিল। তাদের কি ছিল, নবাব যদি দুর্বল হয়ে থাকে তাহলে সেটাই তাদের কোম্পানির স্বার্থের পক্ষে সবচেয়ে ভালো। স্বাধীন চেতা নবাব মীর কাসিম স্বাধীনভাবে চলতে শুরু করলে কোম্পানির সঙ্গে তার কিন্তু বিরোধ বেড়ে যায়। এক দেশে দুই রাজার শান্তিপূর্ণ সহাবস্থান কখনোই সম্ভব হয় না। ইংরেজরা ধরে নিয়েছিল তারাই হলো বাংলার আসল রাজা। অন্যদিকে মীর কাসিম মনে করেন তিনি বাংলার স্বাধীন ও সার্বভৌম নবাব আছেন। এদের মধ্যে দ্বন্দ্ব এবং সংঘর্ষ ছিল অবশ্যম্ভাবী। 1763 খ্রিস্টাব্দে নবাব মীর কাসিমের সঙ্গে কিন্তু
ইস্ট ইন্ডিয়া ইংরেজ কোম্পানির সংঘর্ষ শুরু হয়েছিল। এবং আমরা যতদূর জানি, সংঘর্ষ শুরু হয়েছিল কাটুয়া গিরিয়া উদয়নালার যুদ্ধে পরাস্ত হয়ে নবাব মীর কাসিম মজুমদার তিনি কিন্তু পালিয়ে যান। তখন সেখানে ছিলেন দিল্লির পলাতক বাদশাহ দ্বিতীয় শাহ আলম। তিনি অযোধ্যার নবাব সিরাজউদ্দৌলাকে ৩ কোটি টাকা ও বিহার দেবে বলে প্রতিশ্রুতি দেন। এই ৩ শক্তি বাংলা ও বিহার থেকে ইংরেজ কোম্পানিকে বিতাড়নের সিদ্ধান্ত নিয়েছিল। দিল্লির বাদশাহ, অযোধ্যার নবাব সিরাজউদ্দৌলা এবং বাংলার পরাজিত নবাব আম, আম, এবং বাংলার পরাজিত নবাব কে ছিলেন এখানে? মীর কাসিম। মীর কাসিম কিন্তু ইংরেজদের বিরুদ্ধে জোটবদ্ধ হয়। এই জোটের সঙ্গে ছিল প্রায় অনেক সৈন্য কিন্তু এই জোটের সঙ্গে, তাহলে এই জোটবদ্ধ হন। এই জোটের সঙ্গে ছিল 40 থেকে 60 হাজারের মতো সৈন্য। অন্যদিকে ইংরেজদের সঙ্গে ছিল প্রচুর সৈন্য। 1764 খ্রিস্টাব্দে জানি 22 অক্টোবর বিহারের বক্সারে এদের মধ্যে লড়াই হয়। এই যুদ্ধে ইংরেজ বাহিনী পরিচালনা করেছিলেন হেক্টর মানরো। এই যুদ্ধে ইংরেজরা জয়ী হয়। ইংরেজদের পক্ষে 847 জন নিহত এবং আহত হন। জোটের পক্ষে এই সংখ্যা ছিল কিন্তু 2000। এই যুদ্ধে মুঘলদের শ্রেষ্ঠ সৈন্যবাহিনী বিপুল সংখ্যাধিক্য সত্ত্বেও পরাস্ত হয়, কারণ সৈন্যবাহিনী ছিল বিভক্ত, ঐক্যবদ্ধভাবে এরা লড়াই করতে পারেনি। অপরদিকে ইংরেজ বাহিনী ছিল ঐক্যবদ্ধ এবং দক্ষ। ইউরোপীয় সামরিক শ্রেষ্ঠত্বের কাছে ভারতীয়দের কিন্তু পরাজয় ঘটে। সামরিক দিক দিয়ে পলাশীর থেকে বক্সারের গুরুত্ব অনেক বেশি, কারণ কোম্পানি এখানে তার সামরিক শ্রেষ্ঠত্বের পরিচয় রেখেছিল। উন্নততর ইউরোপীয় রণকৌশল, নেতৃত্ব এবং অস্ত্রশস্ত্রের কিন্তু এখানে জয় হয়। সে যুগে মুঘলদের দ্বারা সৈন্যবাহিনী ইংরেজদের কাছে পরাস্ত হয়েছিল। বক্সারের যুদ্ধের পর ইংরেজ সৈন্যবাহিনী সমগ্র অযোধ্যা অধিকার করে নিয়েছিল। এই যুদ্ধের পর সমগ্র পূর্ব ভারতে ইংরেজদের সামনে সাম্রাজ্য লাভের সম্ভাবনাও কিন্তু ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠেছিল। এই সময় ইংরেজ কোম্পানির কয়েকজন উচ্চপদস্থ ব্যক্তি দিল্লি অধিকার করে, তার মানে আমরা আলোচনাটা যে শুরু করেছিলাম অষ্টাদশ শতকে অর্থনৈতিক এবং ইত্যাদি সংকট, সেখান থেকে কিন্তু আলোচনাটা আমাদের ধীরে ধীরে আছে বাংলা কিভাবে নবাবী, কারণ নবাবের সঙ্গে ইংরেজদের একটা সবসময়, কারণ রাজনৈতিক পালাবদল তো সবসময় চলতে থাকে। তাহলে এই সংঘর্ষটা কেন হয়েছিল এবং মুঘল আমলের এই পতনের সুযোগ নিয়ে কিভাবে এখানে আস্তে আস্তে অন্যান্য শক্তি দ্বারা উঠেছিল, সেটা কিন্তু আলোচনা বিষয়বস্তু হিসাবে এখানে রাখা হয়েছে। বক্সার যুদ্ধের পর ইংরেজ সৈন্যবাহিনী সমগ্র অযোধ্যা অধিকার করে নিয়েছিল। এই যুদ্ধের পর সমগ্র পূর্ব ভারতে ইংরেজের বাধা দেওয়ার মতো কোনো শক্তি ছিল না। ইংরেজের সঙ্গে সাম্রাজ্য লাভের সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছিল। এই সময় ইংরেজ কোম্পানির কয়েকজন উচ্চপদস্থ ব্যক্তি দিল্লি অধিকার করে মুঘল সাম্রাজ্যের অবসান ঘটাতে বলেছিলেন। দিল্লির বাদশাহ দ্বিতীয় শাহ আলম এই সময় ইংরেজদের শরণাপন্ন হয়। লর্ড ক্লাইভ দিল্লির বাদশাহের সঙ্গে এলাহাবাদে চুক্তি করে বাংলা, বিহার এবং উড়িষ্যার কিন্তু দেওয়ানি লাভ করে। 3 প্রদেশের রাজস্বের উপরে কোম্পানির আধিপত্য স্থাপিত হয়। ক্লাইভ অযোধ্যার নবাবকে তার রাজ্য ফিরিয়ে দিয়ে বন্ধুত্ব করেন। নবাব কোম্পানিকে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেন। নবাব কি কোম্পানিকে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেন। কোম্পানি নবাবকে রক্ষার প্রতিশ্রুতি দেয়। উভয়ের মধ্যে কিন্তু এক প্রতিরক্ষা চুক্তি হয়। ওই সময় থেকে ইংরেজ কোম্পানির অধীনতামূলক মিত্রতানীতির সূচনা হয়েছিল। সর্দার কে এম পানিক্কর একে বলেছেন রিং ফেন্স পলিসি, অর্থাৎ বাংলা শিশু রাজ্যটিকে সম্ভাব্য মারাঠা এবং আক্রমণের হাত থেকে বাঁচানোর কিন্তু ব্যবস্থা হয়েছিল। এই তাহলে ওই সময় কি হয়েছিল, কোম্পানি আমাদের অধীনতামূলক মিত্রতানীতির সূচনা হয়েছিল। সর্দার কে এম পানিক্কর একে বলেছিল রিং ফেন্স পলিসি, অর্থাৎ বাংলাদেশ শিশু রাজ্যটিকে মারাঠা এবং আফগান আক্রমণের হাত থেকে বাঁচানোর ব্যবস্থা করা হয়েছিল। এই ব্যবস্থা চলেছিল 1856 খ্রিস্টাব্দ পর্যন্ত। ক্লাইভ বাংলার নবাব নাজামুদ্দৌলার সঙ্গে চুক্তি করে বাংলার প্রতিরক্ষা ও বৈদেশিক সম্পর্ক পরিচালনার দায়িত্ব কোম্পানির হাতে কিন্তু তুলে দেন। বাংলা ও বিহার শাসনের জন্য কোম্পানি 2জন ডেপুটি নবাব নিযুক্ত করেছিল। বস্তুত বক্সার যুদ্ধের পরে কোম্পানি বাংলা বিহারের শাসক হয়ে বসেছিল, নবাবের কিন্তু সে অর্থে কোনো ক্ষমতা ছিল না।
তিনি কার্যত পেনশনভোগী হয়ে গিয়েছিলেন এবং মুর্শিদাবাদে কোম্পানি রেসিডেন্টের ক্ষমতার নতুন কেন্দ্র কিন্তু তখন স্থাপিত হয়। বক্সারের যুদ্ধের পর কোম্পানি কিন্তু পূর্ব ভারতে আমরা যেটা দেখতে পাই, তিনি কিন্তু তখন তাহলে বক্সারের যুদ্ধের পরে কোম্পানি পূর্ব ভারতের অধীশ্বর হয়ে বসেছিল এবং পলাশির পর থেকে কোম্পানি রাজ কায়েম হয়নি। বক্সার পরে কোম্পানি একচ্ছত্র আধিপত্য স্থাপন করেছিল। আইনসঙ্গতভাবে বাদশাহের কাছ থেকে সবচেয়ে উর্বর অঞ্চলের রাজস্বের অধিকার লাভ করেছিল। উত্তর ভারতে কোম্পানি তখন নতুন রাজশক্তি বাদশাহ স্বয়ং ইংরেজ কোম্পানির আশ্রিত ইংরেজদের পেনশনভোগী। ইংরেজ সৈন্যবাহিনীর পাহারায় তিনি এলাহাবাদ দুর্গে বাস করছেন। কার্যত বক্সারের যুদ্ধের পর কোম্পানি মুঘল সাম্রাজ্যের উত্তরাধিকার নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছিল। আফগানরা ভারত সম্পর্কে আগ্রহ হারিয়ে ফেলেছিল। কোম্পানির একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিল মারাঠা শক্তি। তৃতীয় পানিপথের যুদ্ধের পর তাদেরও শক্তি কিন্তু আগের মতো আর ছিল না। বাংলাদেশে যেসব বিদেশি কোম্পানি বাণিজ্য করতো তারা কিন্তু ইংরেজের আন্ডারে, বাংলাদেশে যেসব বিদেশি কোম্পানি বাণিজ্য করতো তারা ইংরেজের আধিপত্য বাধ্য মেনে নিতে তারা বাধ্য হয়েছিল। তাহলে বাংলাদেশে যেসব বিদেশি কোম্পানি বাণিজ্য করতো তারা ইংরেজের আধিপত্য কিন্তু মেনে নিতে বাধ্য হয়েছিল। ইউরোপীয়দের সঙ্গে ইংরেজদের ক্ষমতা দ্বন্দ্ব শেষ হয়েছিল। বক্সার ভারতীয় রাজনীতির অনেক সমস্যা কিন্তু সমাধান করে দিয়েছিল। পলাশীতে ইংরেজদের ক্ষমতা অধিগ্রহণ পর্বের সূচনা হয়েছিল। বক্সারে এসে সেই প্রক্রিয়া কিন্তু সমাপ্ত হয়। কোম্পানি নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী হয়ে বসেছিল। পুরো ভারতে দেশি বা বিদেশি কোনো প্রতিদ্বন্দ্বী তার ছিল না। 1772 খ্রিস্টাব্দে কোম্পানি তার মুখোশ ছুঁড়ে ফেলে দিয়ে সার্বভৌম শক্তি হিসাবে আত্মপ্রকাশ করেছিল। বণিকের মানদণ্ড রাজদণ্ডে পরিণতি লাভ করেছিল। বক্সার কিন্তু সেই পথ উন্মুক্ত করে দিয়েছিল। বক্সারের যুদ্ধের মাত্র 8 বছরের মধ্যে কিন্তু কোম্পানি রাজা হয়ে বসেছিল। জিবি ম্যালসন লিখেছিলেন যে বক্সার হলো চূড়ান্ত যুদ্ধগুলির অন্যতম। আলফ্রেড লাল মনে করেন বক্সার যুদ্ধের পর কোম্পানি উত্তর ভারতের রাজনৈতিক ক্ষেত্রে বৃহত্তর প্রেক্ষিতে নিজেকে স্থাপন করেছিল। বৃহত্তর কর্মযজ্ঞের সূচনা হয়েছিল। কোম্পানি আর শুধু আঞ্চলিক শক্তি নয়, কেন্দ্র অভিমুখে গড় রাজনৈতিক শক্তি, মুঘল সাম্রাজ্যের উত্তরাধিকারের দাবিদার। 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধের আগে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজেদের বাণিজ্যিক স্বার্থকে সুরক্ষিত করার জন্য নবাবের বিরুদ্ধে একটা গোপন ষড়যন্ত্রে কিন্তু তারা তখন লিপ্ত হয়েছিল। এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত হয়েছিল হিন্দু জমিদার, বণিক, জার্মানি বণিক ও মুসলমান সেনাপতিরা। 1757 খ্রিস্টাব্দে 23শে জুন আমরা যেটা দেখতে পাই, পলাশীর যুদ্ধে নবাব সিরাজদৌল্লা কিন্তু পরাস্ত হয়ে গিয়েছিলেন। নবাব সিরাজদৌল্লা পরাস্ত হন এবং পরে তিনি ধৃত নিহত। পলাশীর যুদ্ধের পর প্রতিশ্রুতির মতো কোম্পানি মির্জাফরকে সিংহাসনে কিন্তু তিনি তাকে বসানো কিন্তু হয়েছিল। ওই সময় রাষ্ট্র এবং প্রশাসনের উপর নিজেদের আধিপত্য স্থাপনে কিন্তু পরিকল্পনায় তার ইংরেজদের ছিল না। প্রচলিত রাষ্ট্র কাঠামো তাদের বাণিজ্যিক উন্নতির পথে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি কিন্তু করেননি। সিরাজ ছিলেন ফরাসিদের বন্ধু, ইংরেজদের শত্রু। এজন্য সিরাজকে সরিয়ে তারা বন্ধু মির্জাফরকে ক্ষমতায় বসিয়েছিলেন। তবে অস্বীকার করা যায় না, পলাশীর অনায়াস জয় ইংরেজদের উচ্চাশাকে কিন্তু উদ্দীপিত করেছিল। কারণ পলাশীর জয়টা ছিল তাদের কাছে অনায়াসের জয়। 1757 খ্রিস্টাব্দের জুন মাসে মির্জাফরের সঙ্গে কোম্পানির যে চুক্তি হয় তাতে কিন্তু কোনো নতুন দাবি ছিল না। কলকাতার আশেপাশে কয়েকটি নতুন অঞ্চল তারা লাভ করেছিল। পুরনো বাণিজ্যিক অধিকারগুলি বজায় ছিল। এই চুক্তির অন্য শর্ত হলো মির্জাফর ফরাসিদের বাণিজ্যিক বা সামরিক সুযোগ সুবিধা দিতে পারবেন না। তিনি ইংরেজদের বন্ধু হবেন, শত্রুদের শত্রু বলে গণ্য করবেন। এই চুক্তির মধ্যে দিয়ে কোম্পানির রাজনৈতিক প্রভাব বিস্তারের ইচ্ছার প্রতিফলন ঘটেছিল। দাক্ষিণাত্যে এই ধরনের রাজনীতির সঙ্গে তাদের আগেই পরিচয় হয়েছিল। 1757 থেকে 1760 খ্রিস্টাব্দ পর্যন্ত মির্জাফর বাংলার নবাব ছিলেন। তিনি ছিলেন একজন ব্যক্তিত্বহীন দুর্বল চরিত্রের মানুষ। প্রশাসনিক কোনো যোগ্যতাই কিন্তু তার ছিল না। তার হয়ে পুত্র মেরুন কিন্তু শাসনকার্য পরিচালনা করতে থাকে। পলাশীর যুদ্ধের অল্পকাল পরেই কোম্পানি বুঝতে পারল
যে চুক্তি অনুযায়ী বাংলা প্রশাসনের উপর তাদের কোনো নিয়ন্ত্রণ না থাকলে তাদের খানিকটা দায়িত্ব নিতে হবে। মুর্শিদাবাদের কোম্পানি রেসিডেন্টকে ঘিরে ক্ষমতার নতুন কেন্দ্র তৈরি হয়। রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে দিয়ে মির্জাফরের শাসন কিন্তু শুরু হয়েছিল। শাসনের শুরুতে দেশের কয়েকটি স্থান মেদিনীপুর, পূর্ণিয়া এবং পাটনায় বিদ্রোহ হয়। মির্জাফরের অধীনস্থ সৈন্যবাহিনী এসব বিদ্রোহ কিন্তু দমন করতে পারেনি। পলাশী যুদ্ধের নায়ক রবার্ট ক্লাইভ ছিলেন এই সময় বাংলা কোম্পানির গভর্নর। তিনি সৈন্যবাহিনী পাঠিয়ে এসব বিদ্রোহ দমনের ব্যবস্থা করেছিলেন। বাংলার রাজনীতিতে মির্জাফরের দুজন প্রতিদ্বন্দ্বী ছিল। এরা একজন হলেন বিহারের ডেপুটি গভর্নর রামনারায়ণ, অন্যজন হচ্ছে মির্জাফরের মন্ত্রী রাজা রায়দুল্লাহ। ইংরেজ কোম্পানির সঙ্গে এদের বন্ধুত্ব ছিল। ক্লাইভ মির্জাফরের বিরোধিতা করে এদের রক্ষা করেন। বাংলার এসব প্রভাবশালী উচ্চপদস্থ রাজপুরুষদের মাধ্যমে ক্লাইভ বাংলার প্রশাসনের উপরে ইংরেজ প্রভাব বজায় রেখেছিলেন। পলাশী যুদ্ধের পর নবাব মির্জাফর ক্ষতিপূরণ বাবদ কোম্পানিকে এককালীন নগদ অর্থ দেওয়ার কিন্তু প্রতিশ্রুতি দেন। নবাবের আর্থিক সংগতিও তেমন ছিল না। পলাশী যুদ্ধের পর তিনি কোম্পানির সৈন্যবাহিনীকে অনেক টাকা দিয়েছিলেন। তিনি প্রতিশ্রুতি মতো বাকি ক্ষতিপূরণের আহ তিনি প্রতিশ্রুতি মতো বাকি ক্ষতিপূরণের অর্থ দিতে পারেননি। এই সুযোগ নিয়ে কোম্পানি কি করেছিল? যেটা আমরা দেখতে পাই যে এই সুযোগ নিয়ে তখন কোম্পানি তার প্রশাসনের উপরে প্রভাব বিস্তার করেছিল। তাহলে মোটামুটি ভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই যে কোম্পানির 1759 খ্রিস্টাব্দ কোম্পানি তার প্রশাসনের উপরে প্রভাব বিস্তার করে চলেছিল। 1759 খ্রিস্টাব্দে আমরা কি দেখতে পাই? সম্রাট দ্বিতীয় আলমগীরের পুত্র বিতাড়িত অযোধ্যায় আসেন। বাংলার রাজনীতির অনিশ্চয়তার সুযোগ নিয়ে তিনি এখানে রাজ্য স্থাপনের পরিকল্পনা করেছিলেন। মির্জাফর অর্থ দিয়ে যুবরাজকে বশীভূত করার পরিকল্পনা করেন। ক্লাইভ যুবরাজকে সাময়িকভাবে প্রতিরোধ করার সিদ্ধান্ত নেন, কারণ বিহারে ইংরেজদের বাণিজ্যিক স্বার্থ ছিল। এখান থেকে তারা সুতি বস্ত্র, আফিম, নীল, সোনা ইত্যাদি সংগ্রহ করত। যুবরাজ বিহার আক্রমণের পরিকল্পনা করেন। মির্জাফরের সৈন্যবাহিনীতে অসন্তোষ দেখা দিয়েছিল, কারণ তিনি তাদের নিয়মিত ভাবে বেতন দিতে পারতেন না। একবার সৈন্যরা বিদ্রোহ করে নবাবকে প্রাসাদে অবরুদ্ধ করে রেখেছিল। ক্লাইভের হস্তক্ষেপের ফলে নবাব বিদ্রোহী সৈন্যদের হাত থেকে নিষ্কৃতি পান। এই ঘটনায় বাংলার ইংরেজদের মর্যাদা কিন্তু বৃদ্ধি পেয়েছিল, কিন্তু পলাশী যুদ্ধের পরে কোম্পানি নিয়মিতভাবে বাংলার তার সামরিক শক্তি বৃদ্ধি করেই চলেছিল। এর উপরে ভিত্তি করে কিন্তু বাংলাদেশে তাদের রাজ্য ভিত্তি করে বাংলাদেশে তাদের রাজ্য গড়ে তুলেছিল। এই সময় ক্লাইভ একখানি চিঠিতে বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধির তাৎপর্য ব্যাখ্যা করেছিলেন। তিনি সামরিক শক্তিকে রাজনৈতিক শক্তির সমর্থক বলে উল্লেখ করেন। ইংরেজ সৈন্যবাহিনী বিহার সীমান্তে যুবরাজকে বাধা দিয়ে পরাস্ত করেছিল। এই সময় থেকে সম্রাট শাহ আলম ইংরেজ কোম্পানির সঙ্গে আপোষ করার কথা ভাবেন। মির্জাফরের শাসনকালে আরো একটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো ইংরেজদের সঙ্গে ওলন্দাজদের বিদারার যুদ্ধ। ইংরেজ কোম্পানির অনেকেই মনে করে যে তাদের ক্ষমতা বৃদ্ধিতে ঈর্ষান্বিত হয়ে মির্জাফর ওলন্দাজদের সঙ্গে ষড়যন্ত্র করে তাদের বাংলা থেকে বিতাড়ের পরিকল্পনা করেছিলেন। অধ্যাপক অতুলচন্দ্র রায় তা মির্জাফর বলতে দেখিয়েছেন যে ইংরেজদের অভিযোগ ছিল একেবারেই ভিত্তিহীন। নানা কারণে মির্জাফর ইংরেজদের উপর অসন্তুষ্ট হয়েছিলেন। নবাবের মনোভাব নিয়ে ওলন্দাজদের মধ্যে ভ্রান্ত ধারণার সৃষ্টি হতে পারে। যাই হোক, বিদারার যুদ্ধে কিন্তু ক্লাইভ ওলন্দাজদের পরাস্ত করে তাদের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা পরিসমাপ্তি ঘটে। পলাশীর যুদ্ধের পর বাংলার রাজনীতিতে ফরাসিদের কোনো প্রভাব ছিল না। বিদারার যুদ্ধের পরে ওলন্দাজদের প্রতিদ্বন্দ্বিতা দূর হওয়ায় বাংলায় ইংরেজ প্রাধান্য স্থাপনের পথে আর কোনো বাধা ছিল না। বাংলায় ইউরোপীয়দের প্রতিদ্বন্দ্বিতা শেষ হয়ে যায়। 1760 খ্রিস্টাব্দের গোড়ার দিকে আরো দুটি ঘটনা ঘটেছিল যা মির্জাফরের অবস্থানকে দুর্বল করে দিয়েছিলেন। 1760 খ্রিস্টাব্দে ক্লাইভ দেশে ফিরে গেলে কোম্পানি কর্তৃপক্ষ নবাব সম্পর্কে দৃষ্টিভঙ্গি পাল্টে যায়। তখন তারা দৃষ্টিভঙ্গি পাল্টে যায় এবং তখন মিরানের মৃত্যুতে নবাব মানসিকভাবে তার পুত্রের মৃত্যুতে নবাব মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। সেই সুযোগে কিন্তু তারা আবার ক্লাইভের দেশে প্রত্যাবর্তন হয়, অলওয়েল গভর্নর হয়। মানে রাজনৈতিক পালাবদল কিন্তু আস্তে আস্তে ঘটতে থাকে।
তাহলে মোটামুটি ভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পলাশির থেকে এই যে একটা এই মোটামুটি কোম্পানি যে পলাশির থেকে যে বক্সার এবং বক্সারের পরবর্তীকালে যে রাজনৈতিক পালাবদল বা অর্থনীতির যে পালাবদল চলতে থাকে, মোটামুটি বলা যায় যে 18 শতকের পরে পরবর্তী সময় একেবারে কিন্তু ভারতীয় রাজনীতিতে পুরো শূন্যস্থান হয়ে গিয়েছিল তা নয়, সে শূন্যস্থান কিন্তু ক্রমশ পূর্ণ হয়ে যাচ্ছে এবং নানা রকম রাজনৈতিক অস্থিরতাটা আস্তে আস্তে সেখানে ওই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্রমশ আমাদের এখানে রাজদণ্ডে তারা পরিণত হয়েছিল। আর আজকে আমাদের আলোচনা এখানেই সমাপ্ত করলাম। নমস্কার।